রাজপথে নামলো। এক পর্যায়ে আন্দোলন চলতে 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 সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হলো। সাথী ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন। দেশ ও জাতির ছাত্র জনতার এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল। সেই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আত্মদান করেছেন, তাদেরকে আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুস্থতা কামনা করছি। আহত নিহত সকলের পরিবার বর্গের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। আমাদের কওমি অঙ্গনের অসংখ্য মানুষ, আন্দোলনরত কর্মী শাহাদাত বরণ করেছে। আমরা আজ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ডাকে অনুষ্ঠিত এই ওলামা মাশায়েখ সম্মেলন থেকে স্পষ্ট বলতে চাই, এই আন্দোলনের সফলতা একক কারো অর্জন নয়, একক কোন দলের অর্জন নয়। এটা দেশবাসী স্বতঃস্ফূর্ত সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন আর অংশগ্রহণের মাধ্যমে সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এবং এই সফলতার কৃতিত্বটাকে কারো কারো শুধুমাত্র নিজেদের দিকে সীমাবদ্ধ করে রাখার মানসিকতাকে আমরা প্রত্যাখ্যান করছি। সাথী ও বন্ধুগণ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সূচনা কাল থেকে আজও পর্যন্ত আগ্রাসী শক্তির বিরুদ্ধে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনারা ইতিহাস জানেন, পুরো বাংলাদেশে নয়, পুরো ভারতবর্ষে আমরা যে বিস্তীর্ণ রেলপথ দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের রেলপথ নয়, এটি ব্রিটিশ পিরিয়ডের রেলপথ। ব্রিটিশের কি স্বার্থ এই ভারতবর্ষে বিস্তীর্ণ রেলপথ তৈরির? ইতিহাস আপনারা জানেন। আমি শুধু বিষয়টিকে টাচ করছি, স্পর্শ করছি। তাদের পরিকল্পনা ছিল এই উপমহাদেশের মানুষের মালিকানাধীন জমি জায়গা থেকে উৎপাদিত ফসলাদি, ধান বলেন, গম বলেন, পাট বলেন, বাঁশ বলেন, ইটু বলেন, এই সমস্ত পণ্য উৎপাদিত ফসলাদি তারা রেল লাইনে মালগাড়িতে নিয়ে তারা তাদের দেশে নিয়ে যাবেন। এদেশের কৃষক জনতা ধান ধরা ফসল স্বল্প মূল্যে তারা ক্রয় করে মালগাড়িতে নিয়ে যাবেন এবং সেখান থেকে পণ্য তৈরি করে তারা আমাদের দেশে এনে চড়া মূল্যে বিক্রি করবে। এই ছিল তাদের মাস্টার প্ল্যান তথা মহাপরিকল্পনা। এদেশের এই উপমহাদেশের মানুষের রক্ত, ঘাম সবকিছু চুষে খাওয়া পায়ে তারা করেছিল 190 বছরে। তারা এই উপমহাদেশের মানুষকে গোলামির পরাধীনতার জিম্মির আবদ্ধ করে রেখেছিল। ঠিক বিপন্ন মানবতা এই চরমতম মুহূর্তে ওলামায়ে হক্কানির পরিচয় ধারণ করে এই ভূখণ্ডে আবির্ভূত হয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা। তারা জীবন বাজি রেখে জান হাতের মধ্যে নিয়ে তার শাহাদাত বরণ করে তাদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করার সংগ্রামে তারা অবতীর্ণ হয়েছিল। তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসে পারি নারা।
এই ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস নয়, এই ইতিহাস চুরি করার ইতিহাস নয়, এই গোল্ডেন এন্ড গ্লোরিয়াস হিস্টোরি লুকাবার চেপে রাখার ইতিহাস নয়। আমরা ফ্যাসিবাদী শাসন আমলে দেখেছি দেশের পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে তারা তথ্য সন্ত্রাস চালিয়েছে। পাঠ্যপুস্তক থেকে এই গোল্ডেন সোনালী ইতিহাস থেকে তারা ডিলিট করে দিয়েছে। আমরা এটিরও নিন্দা জানাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দান করেন আগামী বাংলাদেশে এই গৌরবগাথা ইতিহাস পাঠ্য তালিকার সিলেবাসে অন্তর্ভুক্ত করার প্রত্যয় আমরা গ্রহণ করছি। আমি দেখতে চাই কারা এই অঙ্গীকারের সঙ্গে একমত। সাথী ও বন্ধুগণ, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের পরিচয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমরা মুক্তিকামী, স্বাধীনতাকামী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলাম। রেকর্ডেড, আজও রেকর্ড সংরক্ষিত আছে, বিষয়গুলো নথিভুক্ত আছে। কারো মন চাইলে আপনারা স্টাডি করে মিলিয়ে দেখতে পারেন। আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুক্তিকামী জনতার পক্ষে আমাদের তৎকালীন পূর্বপুরুষেরা তাদের সুস্পষ্ট বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করেছিলেন। সেই ধারাবাহিকতায় 21 সালের মোদী বিরোধী আন্দোলন বলুন, আপনার 2013 সালের শাপলার ঐতিহাসিক আন্দোলন বলুন, ইমানের যত প্রোগ্রাম আন্দোলন বলুন, সরকারে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ তার সরব উপস্থিতি নিশ্চিত করেছে। একটা পর্যায়ে 2024-এর এই গণঅভ্যুত্থানেও আমরা আমাদের জীবন বাজি রেখে রক্ত সেনাত জুলাইয়ে আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে মুস্তাকিল স্বতন্ত্র একটি প্রেস কনফারেন্স করেছি। আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা সংহতি প্রকাশ করেছি। রক্ত স্নাত জুলাইয়ের শেষ সপ্তাহে এসে আমরা দ্বিতীয় আরেকটি প্রেস কনফারেন্স করেছি। শুধু তাই নয়, আগস্টের 3 তারিখে আমরা জমিয়তের একটি প্রতিনিধি দল জীবন বাজি রেখে রাতের বেলায় যখন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী, ক্যাডার বাহিনী, পুলিশের ইউনিফর্ম পরা সন্ত্রাসী বাহিনী যখন দা ছুরি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়েছিল, ওই কণ্ঠকাকীর্ণ ক্রিটিক্যাল সময়ে আমরা জীবন বাজি রেখে শাহবাগে এসে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা 4 আগস্ট বাইতুল মোকাররমের উত্তর গেটে আমরা গণজমায়েত করেছি। কোথাও পিছিয়ে থাকার অধিকার নজির নাই। অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে জমিয়ত সম্মুখপানের সামনের কাতারে অবস্থান নিশ্চিত করেছিল। এখন তো আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি মধু খাওয়ার প্রতিযোগিতায় সবাই লিপ্ত হয়ে গেছে। মধু সবাই খেতে চান, ক্রেডিটের কৃতিত্ব সবাই নিতে চান। অবশ্যই ছাত্র জনতাকে আমরা ক্রেডিট এবং কৃতিত্বের জায়গায় রাখবো। যারা 16-17 বছর গুম আর খুনকে ফেস করেছে তাদের বিষয়টাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের অংশগ্রহণকে আপনারা অবজ্ঞা করবেন এবং আমাদের এই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনের প্রতি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন। এই অবিচার, এই বৈষম্যের জন্য আমরা গণঅভ্যুত্থানে অংশ নেই। সাথী ও বন্ধুগণ, অভ্যুত্থান হয়ে গেল, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করলো। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আন্তরিকতার সাথে পা রেখেছে। প্রতিটি জায়গায় খুব সর্বোচ্চ সতর্কতার সাথে কদম রেখেছে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহের বাইরে আমরা কোন জায়গায় পা রাখিনি। আগস্টের 5 তারিখে
ফ্যাসিবাদের পতন হয়েছে, আগস্টের 8 তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 30-31 পর্যন্ত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সমমনা ইসলামী দলসমূহের গণ্ডির বাইরে কোথাও কোনো রকম পলিসি অ্যাপ্লাই করেনি। অর্থাৎ আদর্শ এবং আদর্শিক জায়গাটাকে সমুন্নত রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ তার পলিটিক্যাল আইডিওলজি, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে মাঠে আনবার চেষ্টা করেছে। সাথী ও বন্ধুগণ, শেষ পর্যন্ত আমরা যখন দেখলাম এমন একটি বিষয় সামনে আসছে, এমন একটি পরিকল্পনা সামনে আসছে, যে পরিকল্পনা বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে ইন ফিউচারে আমাদের বাংলাদেশের মাসাজিদ, আমাদের বাংলাদেশের মাদারিস, আমাদের বাংলাদেশের মাকাতিব, আমাদের খানকাহি কর্মসূচি, আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত সব দিকে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা এবং ঝুঁকি রয়েছে। সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সিনায় ধারণ করে বর্তমান পরিস্থিতির তাকাদা, ডিমান্ড আর চাহিদা তিলে তিলে অনুভব করে আমরা খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছিলাম। আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আমরা সদা তৎপর থাকবার চেষ্টা করি, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু প্লিজ বোঝার চেষ্টা করুন। আমরা স্রোতের তালে সিদ্ধান্ত গ্রহণ করি না। আমরা পরামর্শের ঝড়, সমালোচনার ঝড়ে আমরা আক্রান্ত হয়ে আমাদের কর্মকৌশল পরিবর্তন করি না। বুঝার চেষ্টা করুন। আমরা প্রতিটি কথা, প্রতিটি পয়েন্ট, প্রতিটি পরিকল্পনার আড়ালে, ভিতরে, গভীরে কি লুকিয়ে থাকতে পারে সেটিকে আমরা বের করে উদ্ঘাটন করে আমাদের কর্মকৌশল নির্ধারণ করার চেষ্টা করি। আপনারা জানেন, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে আমি আমার দলকে রিপ্রেজেন্ট করি, দলের প্রতিনিধি হয়ে সেখানে আমি যাই। তো গতকালকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের সম্মানিত সহসভাপতি একটি উপমার অবতারণা করলেন। বললেন যে চা আর পানিকে অনেকে মিলিয়ে ফেলে, চায়ের মধ্যে অবশ্যই পানি আছে, কিন্তু চা তো আর পানি নয়, চা দ্বারা তো আর পানির চাহিদা নিবারণ করা যাবে না। তিনি এই উপমার অবতারণা করলেন। আমি আমার বক্তব্যের শুরুতে বললাম, মাননীয় সভাপতি, আপনার উপমাটি আমি মনোযোগ সহকারে শুনেছি। চাকে পানি মনে করা যাবে না এবং চা দ্বারা পানির চাহিদা নিবারণ করা যাবে না, কিন্তু একটি উপমার, প্রতিটি উপমার বিভিন্ন দিক থাকে। চাকে পানি মনে করা যেমন সমস্যা, পানি ছাড়া চা প্রস্তুত করতে চাওয়াটাও তো সমস্যা। আমি দৃষ্টি আকর্ষণ করেছি, চাকে পানি মনে করার সমস্যা আমি একমত, কিন্তু পানি ছাড়া চা তৈরি করতে চাওয়াও তো আরেকটা সমস্যা। তো প্রতিটি পয়েন্টকে আমরা এভাবে অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। জাতীয় ঐকমত্য কমিশনে আমরা আমাদের দলীয় ফোরামের দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা সামনে উপস্থাপন করবার চেষ্টা করি। যতদিন পর্যন্ত আমরা মনে করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলাম এবং ইসলামী দৃষ্টিভঙ্গির জন্য মোটেও হুমকির কারণ নয়, ততদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলিনি। কিন্তু যখন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ওপেন করা 3 বছর মেয়াদী চুক্তি তারা স্বাক্ষর করেছে, তখন আমরা প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছি। আমাদের কনসেপ্ট, আমাদের পলিটিক্যাল আইডিওলজি, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শামস পরিষ্কার। আমরা ফেসিবাদ থেকে মুক্ত হতে চাই, তবে ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কোনো ভ্রান্ত মতাদর্শের সঙ্গে আপোষ করতে রাজি নই। কোন ভ্রান্ত মতাদর্শের বিরোধিতা করতে গিয়া ফেসিবাদের কোলে উঠতেও আমরা রাজি নই। আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার মিশন নিয়ে রাজপথে নেমে সফলতা অর্জন করার পরে আমরা ওয়াশিংটনের কোলে উঠতেও রাজি নই। আমাদের পন্থা, আমাদের কর্মপন্থা এতেদাল মধ্যপন্থা। হ্যাঁ, যদি একান্তই কারোর সাথে মিট করতে হয়,
তাহলে আমরা চেষ্টা করব আমাদের সার্কেলের, আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির যারা, তাদের সঙ্গে মিট করা। সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরো কোনো বড় পরিসরে মিট করতেই হয়, পরিস্থিতির চাহিদা অনুভব করে, সেখানে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, আজকের যা মাশাহির উলামা ইকরাম, জামাহির মাশায়েখে ইজম, যারা আমাদের মঞ্চে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আন্তরিকতাপূর্ণ উপস্থিতিতে আমাদেরকে ধন্য করেছেন, আপনাদের তাশরিফ আওয়ারিকে আমরা শুকরিয়ার সাথে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলছি, যদি একান্তই মিট করতে হয়, সর্বপ্রথম আমাদের চেষ্টা আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষগুলোর সঙ্গে, দলগুলোর সঙ্গে মিট করা। সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরো কোনো জায়গায় যেতে হয়, না গিয়ে থাকতে পারলে সেটা বেটার। যদি করতেই হয়, আহওয়ানুল বালিয়াতাইন, ক্ষতির মাত্রা যেখানে কম সেখানেই আমরা যাব, ক্ষতির মাত্রা যেখানে বেশি সেখানেই কখনো আমরা মাথা ঢোকাতে রাজি নয়। মুহতারাম হাজরিন, ইসমতে আম্বিয়া, সমস্ত নবী আলাইহিস সালাম, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, টপ টু বটম, নবী হওয়ার আগে, নবী হওয়ার পরেও, কাবলান নবুওয়া বাদান নবুওয়া। যদি কোন নবীকে নাউযুবিল্লাহি মিন যালিক কোন অপরাধী সাব্যস্ত করা হয়, এর অর্থ দাঁড়ায় আল্লাহর নির্বাচন ভুল, আল্লাহর সিলেকশন ভুল। আমরা অনুরূপভাবে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি। এই জায়গা থেকে যদি একটু আমাদের বিচ্যুতি ঘটে, তাহলে দ্বীন ইসলামের প্রতি উম্মার কোনো আস্থা থাকার জায়গা থাকবে না। স্বাভাবিক কারণে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা লালন করে ইলমে ওহীর হেফাজতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। আপনারা এই কনসেপ্ট এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে কারা কারা একবার হাত দেখতে চাই? আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে আকরাবিনের আমানতের রক্ষণাবেক্ষণে এবং সংরক্ষণে আন্তরিকতাপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ বঞ্চন হয়, নির্বাচনের পরিবেশ নষ্ট হয়, এমন কোন পায়দা আমরা বরদাস্ত করব না। সাথী ও বন্ধুগণ, আমরা সকল দলের সমান সুযোগ চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করবার জন্য, এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার জন্য অন্তর্বর্তী সরকারের মনোযোগ আকর্ষণ করছি। যারা জাতিকে বিভ্রান্ত করছেন, অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে সত্য থেকে দূরে রাখবার চেষ্টা করছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ তাদেরকে বাস্তবতা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমি